বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা? কিছুদিন পরে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে, প্রথম সেমিস্টার ফাইনাল। তার আগে আমি কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা ভেক্টর থেকে একটা সৃজনশীল প্রশ্ন দেখি। যদি একটি ভেক্টর সমান a সমান 2i প্লাস 3j প্লাস 2sk এবং b সমান এরকম দেওয়া থাকে, আমরা এরকম একটা উদ্দীপক দ্বারা করলাম আর কি, বা আরও কিছু লিখতে পারতাম, আমরা অল্পই লিখলাম। এখান থেকে বললো যে স্বাধীন ভেক্টর কি। তো আমরা স্বাধীন ভেক্টর বলতে কি বুঝি? সবার মনে আছে স্বাধীন ভেক্টর কি? আমরা এটা পড়েছিলাম। স্বাধীন ভেক্টর হলো যদি আমি কোনো ভেক্টরের কি পাদবিন্দু আর শীর্ষবিন্দু, আমরা তো কোনো ভেক্টরের ক্ষেত্রে কি চিন্তা করি? পাদবিন্দু এবং শীর্ষবিন্দু। যদি পাদবিন্দু কোথায় হবে, ঠিক আছে, পাদবিন্দু যদি আমার ইচ্ছা মতো আমি লিখতে পারি, সাপোজ আমি এখানে পাদবিন্দু দিলাম, এটা শীর্ষবিন্দু, ঠিক আছে, শেষ কোনো রেখার শেষ বিন্দুটাই কি শীর্ষবিন্দু, আর এটা পাদবিন্দু, ঠিক আছে। তার মানে আমি যদি আবার বলি যে মানে আমি এখানেও ইচ্ছা করলে আমি এখানেও পাদবিন্দু দিতে পারি, দেন এটা হবে কি, এখানে যদি আমি পাদবিন্দু দেই তাহলে এটা হবে স্বাধীন ভেক্টর। যদি এখানেও আমি পাদবিন্দু ভেক্টর এখানে লিখলাম, বাট বললাম যে পাদবিন্দু আমি এখানে দিব, তাহলে এটাও আমাদের স্বাধীন ভেক্টর। আসলে পাদবিন্দু যদি আমরা ইচ্ছা মতে নিজের ইচ্ছা অনুসারে লিখতে পারি তখন কি হবে, সেটা স্বাধীন ভেক্টর। আর যদি পাদবিন্দু ফিক্সড থাকে যে এখানে এই পাদবিন্দু হবে, ঠিক আছে, তাহলে এটা কি স্বাধীন ভেক্টর নয়। না, অস্বাধীন ভেক্টর বলতে পারি আমরা। আর এটা যদি পাদবিন্দু ফিক্সড করা মানে চেঞ্জ করা যায় তাহলে কি আমাদের এই ভেক্টর হবে স্বাধীন ভেক্টর। পাদবিন্দু আমরা ইচ্ছা মতো নিতে পারি, এটা অথবা এটা ইচ্ছা মতো নেওয়া যাবে না, ফিক্সড বলে দেওয়া আছে। তাহলে এখন আসবো আমরা খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে কি বলছে? পাখি আকাশে উড়তে পারে কেন, ঠিক আছে, উড়তে পারে কেন? এটা ভেক্টর যোজনের একটি উদাহরণ। পাখি আকাশে উড়া, এটা হলো ভেক্টর যোজনের একটি উদাহরণ। পাখি আকাশে ক্রমাগত কি প্রতিক্রিয়া বল তৈরি করে, সে লব্ধি বলের সাহায্যে সে সামনে এগিয়ে যায়, ঠিক আছে। অলওয়েজ কি একটা প্রতিক্রিয়া বল বাতাসের কণার উপর সে একটা প্রতিক্রিয়া বল তৈরি করে, এবং আমরা যে লব্ধটা পাই লব্ধির জন্য সে বাতাসের দিকে বিপরীত প্রতিক্রিয়া করে সামনের দিকে এগিয়ে যায়, এই জন্য সে আকাশে উঠতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের খ নম্বর প্রশ্ন শেষ। আমাদের এখন আসবে কি গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে কি বলছে যে এম এর মান কত হলে ভেক্টর দুইটি পরস্পর লম্ব হবে। তাহলে আমাদের এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে। তাহলে আমরা তো ভেক্টরের চ্যাপ্টারে পড়েছিলাম কি যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণন 0 হবে, ঠিক আছে। আর যদি আমরা বলি যে পরস্পর সমান্তরাল হবে, তাহলে ক্রস গুণফল থাকে সেটা কি 0 হবে। এটা লম্ব হওয়ার শর্ত, আর এটা সমান্তরাল হওয়ার শর্ত। তাহলে যেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তাহলে আমরা লম্বের সূত্রটা নিব। তাহলে a ডট b সমান 0। তাহলে আমরা লিখি
এ ডট বি টুয়াইস আই প্লাস থ্রাইস জে প্লাস 2k, তারপর কি ডট টুয়াইস আই মাইনাস জে মাইনাস এমকে। তাহলে আমরা দেখি ডট গুণন 2 দোকানে 4, যেহেতু আই ডট আই সমান কত 1, তাহলে 4 প্লাস প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যাবে এখানে, মাইনাস 3 মাইনাস টুয়াইস এম। আর যেহেতু লম্ব বলছে এ ও বি পরস্পর লম্ব, তাহলে তাদের ডট গুণফল 0, ঠিক আছে, এটা 0 দেখাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এখানে আসছে কত আমাদের 1, 0, 4 মাইনাস 3 1 মাইনাস টুয়াইস এম। বা এখন আমি পক্ষান্তর করি, টুয়াইস এম সমান 1, ঠিক আছে, টুয়াইস এম সমান 1 হচ্ছে এখানে। দেন আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি এম সমান হাফ। তাহলে এটা আমাদের এম এর মান যদি হাফ হয় তাহলে কি হবে, ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। আচ্ছা, আমাদের গ নাম্বার প্রশ্ন শেষ। দেন আমরা ঘতে যাব। কি হচ্ছে এখানে, এম সমান কত হলে ভেক্টর দুই ত্রিভুজের ও সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয় ধরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল এরকম হইলে কি সন্নিহিত বাহুদ্বয় হইলে আমরা দুইটার ক্রস গুণন করব। আর এটার জন্য আমি লিখব কি সামুদ্রিকের ক্ষেত্রফল হবে সন্নিহিত বাহু হলে এ ক্রস বি। আর যদি প্রশ্নে বলে দেওয়া থাকতো যে এ এবং বি দুইটা কর্ণ, তাহলে কি হইতো, আমাদের ক্ষেত্রফল হইতো হাফ ইন্টু এ ক্রস বি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যখন সামুদ্রিকের ক্ষেত্রে কি হবে, বাহু বলবে, তখন আমরা এ ক্রস বি লিখবো সামুদ্রিকের ক্ষেত্রফল, ঠিক আছে। আর যখন কর্ণ বলবে তখন আমরা হাফ সামনে গুণ দিব, দুইটা কর্ণের জন্য হাফ সামনে গুণ দিব, ঠিক আছে। দুইটাই সামুদ্রিকের ক্ষেত্রফল, এটা কর্ণে থাকলে আর এটা বাহু থাকলে। এই দুইটা জিনিস জানতে হবে। আবার আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা কি জানি, আমরা তো সবসময় পড়ছিলাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ওই টাইপের আর কি, হাফ ইন্টু এ ক্রস বি, ঠিক আছে। এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। কিছুটা এটা মনে হচ্ছে কি সামুদ্রিক কর্ণ দেওয়া থাকলে যে অবস্থা, ত্রিভুজের ক্ষেত্রফলও সেম, এইভাবে মনে রাখতে পারো তোমরা। তার মানে আমাদের দুইটা ক্ষেত্রফলই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি এম এর সমান 6 মান বলছে, তাইলে কি আমাদের এ ছিল কত, এ ছিল আমাদের যা দেওয়া আছে। আর বি এর জন্য কি হবে, এম এর জায়গায় আমরা 6 লিখব, বি সমান টুয়াইস আই মাইনাস জে মাইনাস 6k। তাহলে এ এবং বি দেওয়া আছে, তার জন্য আমাদের ফার্স্ট কন্ডিশন কি, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বা ভেক্টরের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রফল বা সামুদ্রিকের ক্ষেত্রফলের জন্য আমার ক্রস গুণন দেখাইতে হবে। তাহলে আমরা ক্রস গুণন করি, জাস্ট ক্রস গুণন করতে পারলেই কি আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, সূত্রটা বসাইলেই হবে। যেমন এ ক্রস বি সমান কি হবে, আমরা তো আগে একক ভেক্টরগুলো ডিফাইন করব, আই জে কে। তাহলে কি ছিল এখানে 2 3 2 2 3 2 2 মাইনাস 1 মাইনাস 6। তাহলে এটা পাচ্ছি। এখন আমরা কি আয়ের ভ্যালুটা নির্ণয় করব প্রথমে। তাহলে আই সমান কি হবে, আই হলো 318 মাইনাস 18, আর সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাসে আর এখানে মাইনাস 1 প্লাস হয়ে যাবে, তাইলে 2 ওকে 2, ঠিক আছে। দেন আমাদের কি হবে, আমরা যে প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি, কিন্তু আমাদের কন্ডিশন আছে কখন প্লাস নিব কখন মাইনাস নিব। যদি ঘড়ির কাঁটার দিকে নেই তাহলে আমি যে প্লাস নিতে পারবো, মানে এর পরের যে এলিমেন্টটা আসবে সেটা কি ঘড়ির কাঁটার দিকে নিতে হবে, মানে 2 নিতে হবে। আর যদি আমরা মাইনাস নিই তাহলে এলিমেন্টটা 2 নিতে হবে,
ঠিক আছে, তাহলে এই 2 নিতে হবে, আর যদি প্লাস নেই কে 2 নিতে হবে। যেহেতু আমরা প্লাস নিয়েছি তাহলে আর গুণন হবে এইভাবে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 তাহলে 4, এখানে পাচ্ছি 4, তারপর কি সূত্রের মাইনাস, 6 দোকানে 12, তাহলে মাইনাসের 12, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12 হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 12 হচ্ছে। তারপর কি আমরা কে নির্ণয় করব। কে নির্ণয়ের জন্য কি করতে হবে, এইভাবে আর গুণন হবে। আমরা তো জানি 3 দোকানে 6, 3 দোকানে 6, আর প্রথমে আসবে কি 2 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে কি -2 গুণ করলে, আর 3 দোকানে 6, তাহলে -6। তাহলে আমাদের এখন এখানে ভ্যালু থাকে কি i সমান, এখানে আমরা পাচ্ছি 16 প্লাস জে পাচ্ছি আমরা, জে হচ্ছে পাচ্ছি 16, ঠিক আছে। প্লাস কে পাচ্ছি -8k, ঠিক আছে। তো আমাদের ভ্যালুগুলো, হ্যাঁ, তার মানে যদি এরকম হয় আমরা জাস্ট এটা ক্রস গুণন করব, ক্রস গুণন পরে আমাদের কাজ শেষ। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু এ ক্রস বি, এ ক্রস বি এর মান কীভাবে নির্ণয় করবো আমরা, তো এইভাবে মান নির্ণয় করব। যা ছিল কি হবে, যা ভ্যালু ছিল আমাদের কত 16 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস -8 তার স্কোয়ার, যে ভ্যালুটা থাকবে সেটাই আমার কি মান। তাইলে এটাই আমাদের কি ঘরের সমাধান। তারপর যদি বলে এটা তো আমরা ভ্যালু পেয়ে গেছি এখানে, তাহলে আমরা কি এখন ত্রিভুজের ক্ষেত্রফল লিখব হাফ ইন্টু এ ক্রস বি মডুলাস অফ সামথিং, মানে কি আমরা একটা মান নির্ণয় করতেছি, এই মানটা জাস্ট বসাই দিলে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল হবে এইটা, ঠিক আছে। আর আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি, ওইটার জন্য সিমিলার বাট হাফ থাকবে না, হাফ যখন তুলে ফেলবো তখন কি সেটা হয়ে যাবে সামান্তরিকের ক্ষেত্রফল, যদি সামান্তরিকের বাহু দেওয়া থাকে। আর যদি এই যে বাহুগুলা এ বি বাহুগুলো দেওয়া আছে, এগুলো যদি প্রশ্নে বলে দেয় তারা কর্ণ, তখন আবার কি ত্রিভুজের মতো হয়ে যাবে, হাফ গুণ দিতে হবে। আশা করি তোমরা পুরো কনসেপ্ট বুঝতে পেরেছো যে কি হলে মানে সামান্তরিকের ক্ষেত্রফল হবে, কিভাবে বের করব। তো এই জিনিসগুলো আমরা এইভাবেই বের করব, ত্রিভুজের ক্ষেত্রফল। এই টপিকসগুলো ইম্পর্টেন্ট, কখন লম্ব হবে কখন সমান্তরাল হবে সেগুলো আমরা দেখেছি। আমরা আসি নেক্সট আরেকটা কোশ্চেনে। আচ্ছা, এখানে প্রশ্নে বলা আছে, আমরা উদ্দীপকটা একটু পড়ি। বলছে রশিদ একটি ছোট্ট পাথরকে একটি সুতা দিয়ে বেঁধে অপর প্রান্ত ধরে পাথরটিকে ঘুরাতে থাকে। পাথরটি একটি বৃত্তাকার পথে ঘুরছে দেখে রশিদ অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। এরপর রশিদ তার গ্রামাফোনটি অন করে দেখে রেকর্ডটি সমকোণিক বেগে ঘুরছে। তাহলে রশিদ রেকর্ডের উপর কেন্দ্র থেকে, রশিদ কি উদ্দীপকটা ছিল, আমি কিছু অংশ লিখি যেটা আমাদের একান্তই লিখতে হবে। তাহলে রশিদ কি বলছে, রেকর্ডের কেন্দ্র থেকে (0.1 মিটার ও 0.18 মিটার দূরে কি করবে, বিন্দুতে রৈখিক বেগের অনুপাত দেখবে। ঠিক আছে, রৈখিক বেগের অনুপাত নির্ণয় করবে। আচ্ছা, এটা ছিল আমার একটা উদ্দীপক।
আচ্ছা, তাইলে এখানে বলছে কি উদ্দীপক শেষে বলা আছে প্রাস কি। তাইলে আমরা তো জানি প্রাস কি, মানে কোনো যদি সমান্তরাল অক্ষ এক্স অক্ষ হয়, ভূমির সাথে সমান্তরাল আর ওয়াই এক্সিস হয়, তাহলে কি আমরা যদি তির্যকভাবে কোনো বস্তু নিক্ষেপ করি তাহলে সেটা কি প্রাস, সেটা আমাদের প্রাস, এটাকে আমরা প্রাস বলবো। এটা বি, এটা আমার থিটা নট, আর এটা বি নটে চলে যাচ্ছে এদিকে। আর প্রাসের সর্বোচ্চ উচ্চতা এটা, এটা আমি আবার রিভিউ করতেছি, তোমাদের যে পরীক্ষা হবে সেখানে হেল্প করবে এই বিষয়টা। তো এটা কি সর্বোচ্চ উচ্চতা এইচ, ঠিক আছে, এইচ এম। তাহলে কি টি সমান আমরা জানি কি বি নট সাইন থিটা 0/g। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগে আমাদের এত। আবার যখন ভূমিতে সে পড়ে যাবে, মানে ভূমিতে চলে আসবে বা ভূমির তো ফিরার পূর্ব মুহূর্তে তার কি সময় লাগবে কি এরকম দুইটা টি। এই জায়গায় যদি আসতে যে সময় লাগে, আবার যেহেতু এটা মিডল, সর্বোচ্চ উচ্চতা আমার মিডল অবস্থান হয় সব সময়, তাহলে এটা থেকে আমরা এখানে আবার নামতে আবার সে কি সময় লাগবে, তাহলে টোটাল টি হবে টি, এটার বলা হয় উড্ডয়নকাল। উড্ডয়নকাল বি নট সাইন থিটা নট 0/g, তাহলে আমরা আসলে পাচ্ছি 2b নট সাইন থিটা নট বাই জি। তাহলে এটা উড্ডয়নকাল বা ভূমিতে নিক্ষিপ্ত হওয়ার পূর্ব মুহূর্তে যেই সময়কাল এটা। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্ন বলছে কি সুষম গতিতে, খ নম্বরে বলছে সুষম গতিতে রৈখিক গতিতে সুষম রৈখিক গতিতে ত্বরণ থাকে না, কিন্তু বৃত্তাকার গতিতে ত্বরণ থাকে। আচ্ছা, তাইলে আমরা এটা দেখব। আসলে রৈখিক সুষম বললে তো আমাদের কি হয়, যে সবসময় ত্বরণ বেগ একই রকম থাকবে, একই রকম থাকার কথা নাই যে সুষম আমি সরল রেখা বরাবর, মানে রৈখিক গতি যেটা দেখাচ্ছি, তো গতির সাথে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তো আমাদের ত্বরণ আসতেছে। তাহলে সুষম রৈখিক গতিতে যে ত্বরণটা সেটা কি সবসময় একই অবস্থায় থাকে, হ্যাঁ একই অবস্থায় থাকার কথা, কিন্তু একটু ডিফারেন্স হয় কি বৃত্তাকার গতিতে। কারণ বৃত্তাকার মানে এটা স্বাভাবিক, আমরা এজ ইউজুয়াল সবাই জানি বিষয়টা যে রৈখিক গতিতে এরকম হচ্ছে, কিন্তু বৃত্তাকারের ক্ষেত্রে কি হয়, কিন্তু বৃত্তাকারের ক্ষেত্রে একই রকম থাকার কথা ছিল, কিন্তু আমাদের কাছে যদি এরকম একই রকম মনে হয় তারপরও এটা চেঞ্জ আছে, সেই জন্যই প্রশ্নটা করা হয়েছে। তার মানে কি বৃত্তাকার এরকম আমি যদি একটা বৃত্ত আঁকি, কেন্দ্র থাকে, তাহলে স্পর্শক বরাবর, যেমন এটা আমি একটা স্পর্শক লিখতে পারি, এটা আরেকটা স্পর্শক লিখতে পারি, এখানে স্পর্শক লিখতে পারি, তাহলে বিভিন্ন সময় কি কেন্দ্রের দিকে তার দিকটা কি ভিন্ন হয়, মানে এখানে ভিন্ন হয়, এইখানে দিকে দিকে থাকে, এখানে এদিকে থাকে, এখানে এদিকে থাকে, তার মানে এরকম বিভিন্ন দিক হয়। এজন্যই কি স্পর্শক যদি আঁকি দেন কেন্দ্রের সাথে আমি লিখি, সাপোজ এখানে একটা স্পর্শক আঁকলাম, কেন্দ্রের দিকে দিক ভিন্ন হয়, তাহলে আমাদের চিত্রটা লাগবে, বুঝাই দিতে হবে যে এটা স্পর্শক, এটা কেন্দ্রের দিকটা দেখাই দিতে হবে কোন দিকে। তাহলে আমাদের কিন্তু বৃত্তাকার গতিতে ত্বরণ কি চেঞ্জ হয়, তাহলে বৃত্তাকারের ক্ষেত্রে চেঞ্জ হয়, কিন্তু রৈখিকের জন্য এটা বৃত্তাকার চেঞ্জ হবে, ত্বরণ চেঞ্জেবল। আর এটা কি রৈখিকের জন্য রৈখিক তো মানে আমরা যদি এর সমান ডিবি বা সুষময় কীরকম ডিবি বাই ডিটি, মানে এইখানেও ত্বরণ ছিল 12 মিটার পার সেকেন্ড, এখানেও 12 মিটার পার সেকেন্ড, তাহলে রৈখিক গতিতে এরকম, এটাতে এরকম, কিন্তু মান একটু চেঞ্জ হয় দিক ভিন্ন হওয়ার জন্য। আচ্ছা, তারপর আমরা দেখব রৈখিক বেগদের অনুপাত। এই যে বলা হচ্ছে এখানে আমাদের কি কেন্দ্র থেকে দূরত্ব
রৈখিক বেগদের অনুপাত বের করব আমরা। গ নাম্বারে বলা আছে রৈখিক, প্রশ্নে বলা আছে কি যে উদ্দীপকে উল্লেখিত রৈখিক বেগদের অনুপাত বের করতে বলছে। তাহলে কি এটা আমরা বের করব। তাহলে আমরা তো রৈখিক বেগের জন্য কি জানি, বি সমান ওমেগার, সেটা তো আমরা জানি। যেটা জানি আমরা সেটা আগে লিখবো, দিয়ে সূত্রটা আমরা জানি বি সমান ওমেগার। তাহলে আমাদের আর এর ডিফারেন্স আছে দুইটা, ঠিক আছে, 0.18, মানে কেন্দ্র থেকে গ্রামাফোন রেকর্ড তো একটা বৃত্তের মতো, এরকম গ্রামাফোনগুলো কি ওই যে সিঁড়ির মতো, এই যে এরকম একটা স্পেস নিয়ে অনেকটা দূরে সেটা ঘুরে। আগে রেডিও বা এরকম গ্রামাফোন রেকর্ডের সাহায্যে মানুষ গান শুনতো বা শুনতো, রেকর্ড করা থাকতো। তাহলে এটা ছিল গ্রামাফোনের একটা অংশ, আর এখানে একটা বাইরে একটা সিডির ডিস্ক থাকতো, এটা এভাবে ঘুরতে থাকে, ঠিক আছে, দেন গান বাজতে থাকে। তাহলে এটা কেন্দ্র অবশ্যই আছে। তাহলে দুইটা যদি হয়, একটা ছিল মনে করো 0.12 আর একটা ছিল 0.18, তাহলে এরকম দুইটা ছিল। তাহলে আমরা তার কি বের করব, রৈখিক বেগদের অনুপাত। তাহলে আমরা এখানে কি আমরা দূরত্ব দেওয়া আছে আমাদের, আর প্রত্যেকটার ক্ষেত্রে কি, আচ্ছা দেখো, কৌণিক বেগ 0.18 এর জন্য আমরা যদি 12 এর জন্য 12 মিটারের কৌণিক বেগ ধরি ω1 সমান কত, ওমেগা ধরলাম, কারণ আমার এই ভ্যালুটা ফিক্সড দুইটার জন্যই। শুধু চেঞ্জ বা ওয়েভ করতেছি, বেরি করতেছে আমাদের ব্যাসার্ধটা, রেডিয়াসটা কত দূরে। তাহলে ω2 সমান ওমেগাই ধরলাম। তাহলে এখন কি হবে, তাহলে এটা তো শেষ। দেন আমি এখান থেকে আবার কি বলবো, দূরত্ব। তাহলে 0.18 থেকে 12 মিটার থেকে দূরত্ব কত হচ্ছে আমাদের, R1 ধরি আমরা, R1 সমান কত, 0.12 মিটার। আর 0.18 মিটার থেকে দূরত্ব R2 সমান 0.18 মিটার। তাহলে 0.1 এর জন্য আমি যদি লিখি B1 সমান, আর B1 সমান আমরা লিখতে পারি কি ω1 R1, এবং B2 সমান কি ω2 R2। তাহলে 1 এবং 2 দুইটা সমীকরণ লিখলাম। তাহলে আমি 1কে 1/2 লিখি, তাহলে কি হচ্ছে B1/B2 সমান ω1/R1 ω2/R2। তাহলে কি ω/R1 ω/R2, তাহলে R1/R2। তাহলে এইটা পাচ্ছি, এইটা সমান কি R1/R2 সমান, আবার আমরা এখানে লিখতে পারি যে, এখন আমরা লিখতে পারি B1, আচ্ছা এই জায়গায় তো আমরা এটা পেয়ে গেছি, B1 সমান B2 সমান R1/R2। তাহলে এখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি কত, 0.18, 0.112 আর 0.18। তাহলে অনুপাত আমরা এটা রাখলেও হবে, ঠিক আছে। তাছাড়া আমরা যদি, যেহেতু এখানে 100 100 নিচে দশমিক যদি উঠাই, তাহলে 100 100, তাহলে 12 আর আমাদের 18 হইতেছে, তার মানে 3 আর 6 থাকতেছে আমরা যদি দেন করি, ঠিক আছে। এখানে কত থাকবে, 12/100, 18/100। তাহলে 12/18 এরকম থাকতেছে, তার মানে আমরা 6 দিয়ে কাটলে 2/3। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 2/3 সমান 2:3 অনুপাত আমরা বের করে নিচ্ছি। তারপর কি বলছে, পাথর এবং গ্রামাফোন রেকর্ডের বরেকে বিবেচনা করে উভয় ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণের অনুপাত বের করতে বলছে। আচ্ছা, তাহলে এটা কি আমাদের উভয় ক্ষেত্রে কি বের করতে বলছে, আমরা প্রশ্নটা আবার পড়ব ভালো করে। দেখো, কেন্দ্রমুখী ত্বরণ বের করতে বলছে। আচ্ছা, আমাদের ত্বরণ দেওয়া আছে, সেটা আমরা উভয় ক্ষেত্রে দুইটার ত্বরণ কি হয় সেটা দেখব।
ঠিক আছে, এটা ইজি একবারে। আমরা আসলে সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের যদি মেইন থিওরি মাথায় থাকে দেন অটোমেটিকলি পারবা। তাহলে আমরা পাথরের ভর এবং পাথরের ভর ধরব কত, m1 সমান m, তারপর কি গ্রামাফোন রেকর্ডের ভর, এগুলো দেওয়া নেই, আমাদের ধরে নিতে হবে মনে মনে। ঠিক আছে, তাহলে আমরা দুইটাই ভর সমান বলছে এতে উদ্দীপকে। দেন আমরা কি বলবো, গ্রামাফোন রেকর্ডের কৌণিক বেগ ব্যাসার্ধ প্রত্যেকটার ক্ষেত্রে এরকম আমরা ডিটারমাইন করব কি হচ্ছে। তাহলে কি আমাদের পাথরের কৌণিক বেগ এগুলো ধরে নিতে হবে, আমাদের তো বাকি যে এলিমেন্টগুলো সেগুলো দেওয়া নেই। তাহলে ω1 আর গ্রামাফোন রেকর্ডের কৌণিক বেগ ω2। তাহলে এরকম সিমিলারলি ব্যাসার্ধ নিলে R1 হবে, R2 হবে। যেহেতু কেন্দ্রমুখী কি আমাদের ত্বরণ বের করতে বলছে, তার মানে আমাদের প্রশ্নে বলছে কেন্দ্রমুখী ত্বরণের অনুপাত দুইটার জন্য কত হবে, এটা বলছে তারা। আর বাকি এই এলিমেন্টগুলো আমি প্রথম দুইটা এলিমেন্ট ধরে নিছি, আর কৌণিক বেগ এই দুইটা এলিমেন্ট ধরে নিছি। ঠিক আছে, আমাদের উদ্দীপকে বলছে যে কেন্দ্র থেকে দূরত্ব R1 এবং R2 যেটা আমাদের বেরি করবে, যেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, তাইলে আমরা A1 সমান কি জানি, A1 সমান কি জানি আমরা, B1 স্কোয়ার বাই R। ঠিক আছে, R1, A2 সমান B2 স্কোয়ার বাই R2। আসলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমরা যখন আমার এলিমেন্টগুলো লাগবে যদি না থাকে উভয়ের ক্ষেত্রে আমরা সিমিলার, অনেক সময় ফিজিক্সের ক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে সেগুলো নিতে পারি। ঠিক আছে, এই এলিমেন্টগুলো বাকি এলিমেন্টগুলো নিতে পারি। তাছাড়া আমাদের কি বল সমান কি জানি আমরা, F সমান mb স্কোয়ার। তাইলে আমরা জানি কি F সমান mb স্কোয়ার। ঠিক আছে, তাইলে আমরা এটা জানি। আবার b সমান আমরা কি জানতাম, b সমান ω/r। তাহলে b এর জায়গায় আমরা b1 এর জায়গায় লিখব কি ω1 R1 তার স্কোয়ার। তাহলে F2 এর ক্ষেত্র সিমিলারলি আমরা সেম জিনিসই লিখব, m2 ω1 R1 তার স্কোয়ার। তাহলে আমরা দুইটা লিখলাম। দেন আমরা কি এইখান থেকে আমরা যা কি আছে আমাদের এখানে, আমরা পাথরের দুইটা কেন্দ্রমুখী ত্বরণ এই এলিমেন্টগুলো ইউজ করে আমরা F1 এবং F2, পাথরের ছিল F1 আর ইয়ার ছিল গ্রামাফোনের ছিল M2। এটা ছিল কি পাথরের কেন্দ্রমুখী ত্বরণ, পাথরের, আর এটা ছিল গ্রামাফোনের। তাহলে আমরা এই দুইটা মানে এই দুইটা জিনিস পেয়ে গেলাম। তারপর আমরা কি করব, যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ বলছে তাহলে আমার কি এখানে এ নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা এখানে আমরা কি জানি, এখানে আমরা m1 ω/r1 স্কোয়ার, তার মানে কি ω/r1 স্কোয়ার, এখানে আমরা কি লিখবো কি A1। ঠিক আছে, এটা আমরা জানি। ঠিক আছে, এটার পরিবর্তে কি আমরা A1 সবসময় আমরা কি জানি, A সমান V বাই আলফা ইন্টু আর। তারপর আবার জানি আমরা কৌণিক বেগের সাথে যদি আমি রেডিয়াসের গুণ দেই, ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কি ত্বরণ। এই সূত্রগুলো আমাদের কনভার্ট করে মাথায় রাখতে হবে। এগুলো আমাদের রুলস, কারণ রুলস ছাড়া তো আর আমরা আগাতে পারবো না। সো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা পাচ্ছি আমরা, তাহলে F1 সমান m1। তাহলে আমরা এখানে পাচ্ছি m1 A1 এবং m2 A2। আমরা এতক্ষণ যা দেখাইছি যে এটার জন্য আমার কি A1 সমান ω1 স্কোয়ার আর। ঠিক আছে, এই দুইটা আমরা পাচ্ছি।
আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমরা তো বলতে পারি এখানের মধ্যে কি এক্সিস্ট করতেছে, A1 A2। তার মানে কেন্দ্রমুখী দুইটার ক্ষেত্রে কি কেন্দ্রমুখী বল সমান হয়। ফিজিক্সের ক্ষেত্রে আমরা দুইটা বল প্রায় সময় এক দেখাই। এটা বলগুলো কি সবগুলোই মানে যেহেতু কেন্দ্রের সাপেক্ষে সমান হবে, তাহলে M1 A1 M2 A2। তাহলে কি আমরা এখন অনুপাত দেখাবো কি A1/A2 সমান M1 তাহলে A1/A2, তাহলে এখানে M2 ফিক্সড থাকবে, M2 ফিক্সড বাই M1। ঠিক আছে, তাহলে ভর আমরা M1 এবং M2 দুইটার জন্য ভর জানতে চাইছিলাম, দুইটাই M, তাহলে 1:1। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের আর নেক্সট আমরা এই সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, ওইগুলো দেখবা আর এগুলো ভালো করে পড়বা আর প্রিপারেশন নাও পরীক্ষার। আমাদের কিছুদিনের মধ্যেই প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে, সম্ভবত 31 তারিখ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।